আছেন? কি ভাবছিলা ক্লাস হবে না? জি স্যার। কি খুশি! লিঙ্কটা না দিলেই পারতেন। স্যার আমরা ভাবছি লিংক দিবেন না। হ্যাঁ, আমি নিজেও আসলে ভুলেই গেছিলাম যে আজকে আমার ক্লাস আছে, বুঝছো? হঠাৎ করে মনে পড়ছে। স্যার ভুলেই যান। স্যার আমরা তো ধরেই নিছিলাম আপনি মিটিং এ আসছেন, শুধু শুধু লিংকটা দিলেন। চিন্তার কিছু নাই, আমরা আজকে অনেক ইন্টারেস্টিং পড়াশোনা করব। হ্যাঁ, আশা করি ভালো লাগবে তোমাদের। অর্নামেন্টাল ফিশ কালচার তো অনেক ইন্টারেস্টিং টপিক। একটু অপেক্ষা করো, আমি আজকের ক্লাসটা রেডি করে নিই। সকালে ক্লাস ছিল? জি স্যার, কুইজ হয়েছে। কুইজ হয়েছে? কুইজও শুরু হয়ে গেছে? জি স্যার। স্যার এই তোমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত বলো তো? কয় তারিখ পর্যন্ত? শিডিউলটা একটু বলো তো আমাকে। তোমাদের জানা আছে, কারো মনে আছে? আর মনে নাই তো, দেখা লাগবে। স্যার ফেব্রুয়ারির 3 তারিখে টার্ম শেষ হবে মেবি। তোমাদের কাছে কি স্লাইড আসছে? স্লাইড শেয়ার হয়েছে? না না স্যার। স্যার। এখন দেখো তো। জি স্যার। আচ্ছা, দেখো এখানে তোমরা 10টা অর্নামেন্টাল ফিশের লিস্ট দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। অর্নামেন্টাল ফিশ স্পিসিস সারা ওয়ার্ল্ড ওয়াইড কতগুলো আছে মনে আছে? স্যার 1600। প্রজাতি। 1600 স্পেসিস। 1600। এখন 1600 স্পিসিস এর কি আমাদের অ্যাকুরিয়াম বিহেভিয়ার পড়া সম্ভব? না স্যার। স্যার তো আমরা যেটা করব যে বাংলাদেশে পাওয়া যায় বা অ্যাকুরিয়াম সবগুলোতে অ্যাভেলেবেল এমন কমন 10টা অর্নামেন্টাল ফিশ সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, আর এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি দেখো, যে ছোট ক্লাস অল্প ক্লাসে তো খুব বেশি পড়ানো যায় না। এটা হচ্ছে কাইন্ড অফ গাইডলাইন। তো তোমরা ধীরে ধীরে কেউ অর্নামেন্টাল ফিশ সম্পর্কে আন্ডার গ্রাজুয়েটে তো আসলে বেসিক পড়াশোনা, তোমরা পরবর্তী থেকে যদি অর্নামেন্টাল ফিশ নিয়ে কাজ করো, গবেষণা করো, তখন দেখা যাবে যে আরো অর্নামেন্টাল ফিশ নিয়ে আরো অনেক বেশি পরিমাণে স্টাডি করবা, আরো ভ্যারাইটি টাইপস অফ ফিশ নিয়ে কাজ করবা, তখন দেখা যাবে যে স্যারের থেকেও বেশি জানবা, বুঝছো? স্পেসিফিক একটা ফিল্ডে যখন কাজ করতে শুরু করবা। তো যেহেতু আমাদের বেসিক পড়াশোনা, এই কারণে আমি এই 10টা ফিশ লিস্টেড করছি, যে 10টা ফিশ সম্পর্কে যে কমনলি পাওয়া যায় এবং মানুষরা সাধারণত এই 10টা ফিশই দেখা যায় যে অ্যাকুরিয়ামে। আরো কিছু নতুন নতুন ফিশ এখন প্রতিনিয়তই আসতেছে, বাট এই 10টা দেখা যায় যে খুব কমন, কোনো না কোনো অ্যাকুরিয়ামে এগুলো থাকেই। তো এই 10টা ফিশ সম্পর্কে তোমরা আগে জানো। আর এর বেশি জানলেও দেখা যায় কি একসাথে অনেক বেশি পরিমাণ ফিশ সম্পর্কে তোমাদের এত ফিশের অ্যাকুরিয়াম বিহেভিয়ার মনেও থাকবে না। তারপরে আমাদের তো আরো অনেক চ্যাপ্টার আছে যেগুলো কভার করতে হবে। আমি মনে করি এখনকার জন্য 10টাই এনাফ আসলে। শুরুতে যেটা দেখতে পাচ্ছ এটার নাম কি? গোল্ড
গোল্ডফিশ গোল্ডফিশ ওইখানে নাম চলে আসতেছে না, আমি অ্যানিমেশন করে রাখছিলাম যেন নামগুলো না আসে। অ্যানিমেশনটা মনে হয় কাজ করতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডফিশ। নর্মালি দেখা যায় কি যে কেউ অ্যাকুরিয়াম করতে গেলেই গোল্ডফিশ থাকবে না এমনটা আসলে হয় না। তো গোল্ডফিশ এটা আমাদের দেশে এখন গোল্ডফিশের দাম অনেক কমে গেছে, তারপরেও ভ্যারাইটি ভেদে এটার আসলে দাম ভিন্ন হয়। যে বিভিন্ন কালার, সাইজ, শেপ, তারপরে ফিন ভেরিয়েশনের উপরে গোল্ডফিশের প্রায় 126টা প্রজাতি, 26টা প্রজাতি বলবো না, 26টা ভ্যারাইটি হ্যাঁ অ্যাভেলেবেল সারা ওয়ার্ল্ড ওয়াইড। এই যে স্পিসিস গুলো আছে এগুলোর মধ্যে না প্রতিনিয়ত এগুলোর কালারের উপরে, ভেরিয়েশনের উপরে নানান রকমের গবেষণা হচ্ছে এবং নতুন নতুন তোমার ভ্যারাইটি ডেভেলপ হচ্ছে। তো এখানে দেখো অল্প কিছু গোল্ডফিশের এখানে নাম দেয়া আছে: সুবুকিন, কমেট, ফ্যানটেল, টেলিস্কোপ, মুর, লায়নহেড, ভেইলটেল। এই নামগুলো আসে না এক একটা বৈশিষ্ট্য থেকে। তোমরা এই যে উপরের দিকে যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটার ফিন গুলো দেখো, এটাকে বলা হয় হচ্ছে ফ্যানটেল। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে ভেইলটেল। ভেল মানে কি জানো? ভেইল মানে কি? ভেইল কোনটাকে বলে বলো তো ইংরেজিতে? আমাদের একটা ড্রেস আছে মেয়েরা পরে থাকে, বোরখা। হ্যাঁ স্যার বোরখা বোরখা হ্যাঁ, বোরখা বোরখা। তো এই ভেইলটেল যে স্পিসিসটা, এইটার এই যে ফিন গুলো এত বড় হয় মনে হয় যে পুরো মাছটা গায়ে চাদর জড়ায় আছে, বুঝছো? মানে এত লম্বা লম্বা বড় বড় ফিন গুলো হয়। তারপরে এই যে দ্বিতীয় যে ছবিটা দেখতেছো এটার দিকে খেয়াল করো, এটা চোখগুলো দেখছো, এটার নাম হচ্ছে টেলিস্কোপ, বুঝছো? এই ধরনের কিন্তু একটা প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার আছে, আমরা জানি যে ফিশের ক্ষেত্রে হয়ে থাকে। তোমরা কি ফিশ প্যাথোলজি পড়ছো? না স্যার। না ও, স্যার এখনো পড়োনি তাই না? হ্যাঁ, কিছু কিছু মাছের আমাদের কালচার স্পিসিস গুলো যেগুলো আছে ওদের একটা ডিজিজ হয় যেটাকে বলা হয় এক্সঅপথ্যালমিয়া। এক্সঅপথ্যালমিয়া হইলে হয় কি, মাছের চোখ বড় হয়ে ফুলে বের হয়ে আসে, বুঝছো? তো কিন্তু এটা কিন্তু মাছটা ডিজিজ না। দেখে মনে হইতে পারে মাছটা ওই ডিজিজ সম্পর্কে তোমাদের যদি জানা থাকতো তাহলে প্রথমেই তোমাদের হয়তো মনে হইতো যে মাছটা মনে হয় এক্সঅপথ্যালমিয়া আছে। বাট অ্যাকচুয়ালি তা না, মাছটা এইরকমই, বুঝছো? চোখগুলো এইরকম, এই শেপের কারণে এটাকে বলা হয় টেলিস্কোপ। এইটার নাম কি বলতো? থার্ড যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা মাথাটা কি দেখা যাচ্ছে? লায়ন হেড। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে লায়ন হেড। তো এরকম অল্প কিছু ছবি তোমাদের এখানে স্লাইডে দিচ্ছি ব্যাপারগুলো বোঝার জন্য, যে এরকম 126টা ব্রিড আছে গোল্ডফিশের। এক একটা নাম, কালার, তারপরে স্ট্রাকচারের ডিফারেন্সের কারণে এদের বিভিন্ন রকম নাম হয়ে থাকে। গোল্ডফিশ খুবই ইন্টারেস্টিং একটা মাছ। এটা সম্পর্কে না বিভিন্ন রকমের কথা প্রচলিত আছে। যেমন এমন অনেকে বলে থাকে যে গোল্ডফিশ ওকে খাবার দিলেই সে খাবার খায়, মানে এবং যে খাচ্ছে সে এটা কিছুক্ষণ পর ভুলে যায়, বুঝছো? খাবার কিছুক্ষণ পর ভুলে যায় সে যে আসলে খাইছে। অনেকে এটাকে শর্ট টার্ম মেমোরি বলে। এবং গোল্ডফিশের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা খেতে খেতে মারা যায়, বুঝছো? ওভার ফিডিং হয়ে এরা মারা যায়, মারা যাবে তারপরে খাওয়া থামাবে না। হ্যাঁ, তো এই জন্য গোল্ডফিশের ক্ষেত্রে হয় কি, এদের খাবার দেবার ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হয়। এরা খুবই মেসি ইটার, এরা খায় বেশি, খাবার নষ্ট করে বেশি। তো এই জন্য গোল্ডফিশের ট্যাঙ্কের একটা কমন প্রবলেম হচ্ছে যে ওয়াটার কোয়ালিটি প্রবলেম। এরা খুব তাড়াতাড়ি অ্যাকুরিয়ামের পানি নষ্ট করে ফেলে। তো এই জন্য রেগুলার ওয়াটার চেঞ্জ করতে হয়। তবে গোল্ডফিশের আরেকটা আবার ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আবার অন্য মাছের ক্ষেত্রে তোমার দেখা যায় না। যেমন তুমি যদি একটা রেগুলার কোনো এনিমেলকে খাবার দাও, যেমন কুকুর, বিড়াল, ইভেন তুমি যদি মুরগিকেও খাবার দাও, এরা করে কি, যারা এদেরকে খাবার দিচ্ছে তাদেরকে কিন্তু এরা চিনতে পারে। যখনই দেখবে যে কুকুর অথবা বিড়াল যারা ওদেরকে রেগুলার খাবার দেয় তাদেরকে দেখলে কিন্তু এরা আলাদা রকম বিহেভিয়ার শো করে। এটা খেয়াল করছো তোমরা কখনো? জি জি স্যার স্যার। জি স্যার। এই গোল্ডফিশের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে যারা এদেরকে খাবার দেয় গোল্ডফিশ তাদেরকে না চিনতে পারে, বুঝছো? এদের বিহেভিয়ার থেকে দেখা গেছে যে গোল্ডফিশকে রেগুলার খাবার দেয় যারা, তারা যখন ট্যাঙ্কের কাছে আসে তখন এরা কিছু ওই বিড়াল কেমন করে, কিছু এসে আধিক্যতা করে না, আমরা বলি না ঢং করে, এসে পায়ের কাছে এসে গড়াগড়ি দিচ্ছে,
তোমার গায়ের সাথে এসে গা লাগাচ্ছে, তাই না? এমন করে না? জি স্যার। তোমরা অ্যানিমেলের মধ্যে কিন্তু এই বিহেভিয়ার গুলো দেখা যায়, বুঝছো? তার মানে কি, সে তার খুব আপন, সে তার খুব পরিচিত। তো যে রেগুলার গোল্ডফিশকে খাবার দিবে, গোল্ডফিশের সামনে যখন সে আসে ট্যাঙ্কের সামনে, তখন দেখা যায় গোল্ডফিশ এমন একটু আধিক্যতা বিহেভিয়ার করে, বুঝছো? এরকম একটা ইন্টারেস্টিং একটা জিনিস গোল্ডফিশের ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রে যেটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এরা ওয়াটার কোয়ালিটি বেশি পরিমাণে নষ্ট করে ফেলে, এবং পার ডে এই জন্য ডেইলি অ্যাটলিস্ট 10% করে ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে। আর এদের ব্রিডিং বিহেভিয়ার দেখো, গোল্ডফিশ থেকে শুরু করে অন্যান্য অর্নামেন্টাল ফিশ গুলো আছে, এদের ব্রিডিং বিহেভিয়ার দুই রকমের। একটা হচ্ছে এগ লেয়ার, আর একটা হচ্ছে লাইভ বেয়ারার। অর্থাৎ কিছু মাছ আছে যেগুলো সরাসরি বাচ্চা দেয়, আর কিছু মাছ আছে যেগুলো ডিম দেয়। ফিডিং এবং সাইজ এগুলো নিয়ে আমি আলাপ করব না, এটা তোমরা একটু দেখে নিবা। ফিডিং হচ্ছে কি, আমাদের যে অর্নামেন্টাল ফিশ গুলো আছে এরা ম্যাক্সিমামই হচ্ছে অমনিভোর্স, অর্থাৎ এরা প্ল্যান্ট ম্যাটেরিয়ালও খেয়ে থাকে, এনিম্যাল ম্যাটেরিয়ালও এদের দরকার হয়, বুঝছো? স্পেসিফিক কিছু ছাড়া, স্পেসিফিক কিছু আছে যাদের ফিডিং বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট। আমি এটা নিয়ে আলোচনা করব না, তোমরা এগুলো একটু দেখে নিবা। সেকেন্ড যে স্পিসিসটা দেখতেছো, তোমাদের আগে একটা ছবি দেখাইছিলাম মলির। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক মলি। আমাদের এখানে যেটা, মানে আগে যে ছবিটা দেখাইছিলাম সেটা ছিল ব্ল্যাক মলি। এখানে দেখো মলির আরো কত ভেরিয়েশন আছে কালার প্যাটার্নের উপরে, দেখছো? এটা এটা অনেকটা সাদা কালো ডোরা কাটা, ফিন গুলো দেখো, সাইজ দেখো, শেপ দেখো, এরকম কালারেশন দেখো, এরকম বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে। তো মলি ফিশের একটা ইন্টারেস্টিং অ্যাকুয়ারিয়াম বিহেভিয়ার হচ্ছে, মলি ফিশকে তোমার এটার এটা তো হচ্ছে তোমার খুবই পিসফুল ফিশ। বিগিনার অ্যাকুয়ারিস্ট যারা আছে তাদের জন্য খুবই সুইটেবল একটা স্পিসিস। এরা তোমার কমিউনিটি অ্যাকুয়ারিয়ামে দেখা যায় খুবই তোমার পিসফুলি থাকে, অন্যান্য স্পিসিসের থাকে সাথে এরা খুবই ফ্রেন্ডলি অবস্থায় থাকে, এরা কোনো ডিস্টার্ব করে না। যে কোনো স্পিসিসের সাথে এই মাছটাকে রাখা যায়। হ্যাঁ, কমিউনিটি অ্যাকুয়ারিয়ামের জন্য খুব সুইটেবল একটা স্পিসিস মলি। তোমার দেখা যায় কি যে এরা স্লাইট সল্ট ওয়াটার পছন্দ করে, যদিও ফ্রেশ ওয়াটার স্পিসিস, বাট স্লাইট সল্ট ওয়াটার থাকলে এটা এদের জন্য বেশ কমফোর্টেবল। এই কারণে অ্যাকুয়ারিয়ামে প্রতি 5 গ্যালন ওয়াটারের জন্য যদি মলি থাকে, প্রতি 5 গ্যালন ওয়াটারে 1 চামচ করে লবণ দিয়ে দিতে হয়। এটা কনসেন্ট্রেশন খুবই সামান্য, যদি তোমার অন্য স্পিসিসও থাকে এত কম স্যালিনিটিতে আসলে কোনো অসুবিধা হবে না কোনো স্পিসিসেরই। 1 গ্যালন সমান কত লিটার জানা আছে তোমাদের? 5 লিটার। 5 লিটার না, 5 লিটারের কম হবে। 3 থেকে 4 লিটার। হ্যাঁ, এর মাঝামাঝি কি যেন একটা ফিগার, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, 3-4 এর মাঝামাঝি আসলে এরকম। তো এইরকম তাহলে 5 গ্যালন মানে কি তোমার 20 লিটারে প্রায় অ্যারাউন্ড 20 লিটার, বা আমরা যদি 3 লিটারও ধরি, 3-5 15 লিটার ওয়াটারে 1 টিস্পুন সল্ট, এটা কিছুই না। এজন্য স্লাইট সল্ট ওয়াটার পছন্দ করে। আর মলির আরেকটা বৈশিষ্ট্য অ্যাকুয়ারিয়াম বিহেভিয়ার হচ্ছে দে আর কল্ড এলজি ইটার, অর্থাৎ অ্যাকুয়ারিয়ামের ভিতরে তোমার ন্যাচারালি কিন্তু প্রচুর পরিমাণে এলজি গ্রো করে। তুমি পানি এনে রাখবা, সানলাইট এসে পড়লেই অ্যাকুয়ারিয়ামের পানি সবুজ হয়ে যাবে, শ্যাওলা জমবে। তো তখন যদি তুমি মলি ফিশ ছেড়ে দাও, এরা দেখা যায় কি যে তোমার অ্যাকুয়ারিয়ামের সব মনে করো শ্যাওলা খুঁটে খুঁটে খেয়ে পরিষ্কার করে ফেলবে। তো অ্যাকুয়ারিয়াম যখনই গ্রিন হয়ে যায় বা গ্রিন ওয়াটার প্রবলেম হয় বা বেশি পরিমাণে এলজি গ্রো করে, সেটার ক্ষেত্রে আবার তোমার মলি ফিশ খুবই ইফেক্টিভ। মলি হচ্ছে লাইভ বেয়ারার, খুব ছোট মাছ, বাট তারপরেও এরা সরাসরি বাচ্চা দেয়। আমাদের এই যে এখানে যে ট্যাঙ্ক গুলো আছে, এই ট্যাঙ্ক গুলোতে তোমাদের বড় ভাইয়ারা ওরা কিছু মলি এনে রাখছিল। কিছুদিন পর দিয়ে গিয়ে দেখি বেশ অনেক কয়টা বাচ্চা ছাড়ছে মলি। আমাদের পরের যে স্পিসিসটা দেখো, আমরা একটা ফিশ মনে হয় এড়াই গেছি। হ্যাঁ, এই যে গাপ্পি, এটার কথা চিন্তা করতেছিলাম। দেখো গাপ্পি, এটার আরেকটা নাম আছে, মিলিয়ন ফিশ অর রেইনবো ফিশ বলা হয় গাপ্পিকে। এরাও খুবই পিসফুল ফিশ, ফ্রেন্ডলি ফিশ, কমিউনিটি অ্যাকুয়ারিয়ামের জন্য খুবই সুইটেবল। গাপ্পির একটা বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা যখন এই যে মাঝখানে যখন খুব ডেঙ্গু নিয়ে কথাবার্তা চলতে শুরু করলো, তখন কিন্তু অনেকেই বলতেছিল যে গাপ্পি একটা কিন্তু সলিউশন হতে পারে, অল্টারনেটিভ সলিউশন। আমাদের যে মশা আছে এরা মশার লার্ভা খেতে খুব পছন্দ করে,
ন্যাচারাল হ্যাবিটেটে দেখা যায় যে বিভিন্ন রকমের লার্ভা খেয়ে থাকে, তো মশার লার্ভাও এদের খুবই পছন্দের। এজন্য কেউ কেউ সাজেস্ট করছিলেন যে তোমার ডেঙ্গুর যে লার্ভা আছে, তো এটার ক্ষেত্রে এটা প্রিভেনশনের ক্ষেত্রে গাপ্পি ব্যবহার করা যেতে পারে। গাপ্পি এটা হচ্ছে স্কুলিং ফিশ, অর্থাৎ এটা দল বেঁধে থাকতে পছন্দ করে। এজন্য একটা দুইটা গাপ্পি রাখলে হবে না, খুব ছোট ছোট সাইজের মাছ। সর্বোচ্চ এরা 6 হচ্ছে এদের ম্যাক্সিমাম সাইজ, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 8। সাধারণত দেখা যায় যে 3-4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, 2-3-4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, এত ছোট মাছ। তো একসাথে এদেরকে 5টা 7টা 10টা এভাবে একটু বেশি করে রাখতে, যেন এরা দলবদ্ধভাবে থাকতে পারে। গাপ্পির বৈশিষ্ট্য হচ্ছে যে এরা ক্যানিবালিজম দেখা যায় এদের ভিতরে। ক্যানিবালিস্টিক বিহেভিয়ার কি বলতো? স্যার নিজেদের মানে বাচ্চাদের নিজেরাই হ্যাঁ। নিজেদের খায়। গাপ্পিও লাইভ বেয়ারার, বুঝছো? এরা সরাসরি ডিম বা সরাসরি বাচ্চা দেয়, এবং যখন এদের ক্ষুধা লাগে তখন দেখা যায় যে এরা নিজেদের বাচ্চাগুলোকে নিজেরাই খেয়ে ফেলে। এই জন্য গাপ্পি যখন ব্রিড করা হয়, ডিম দেওয়ার সাথে সাথেই গাপ্পির বাচ্চাগুলোকে কিন্তু আলাদা করে ফেলতে হয়। ব্রিডিংটা আবার আরেকটা জিনিস হচ্ছে কি, গাপ্পি হচ্ছে তোমার, এরা হচ্ছে প্রলিফিক ব্রিডার। এরা তেলাপিয়া মাছ যেমন আছে না, প্রলিফিক ব্রিডার, খুব তাড়াতাড়ি ব্রিড করে। এরাও কিছুদিন পর পর ব্রিড করে। তোমার যদি গাপ্পি ওখানে থাকে, মেল ফিমেল যদি কিছু থাকে, দেখবে তোমার ট্যাঙ্ক গাপ্পি দিয়ে ভরে গেছে। হ্যাঁ, সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পর পর এরা হচ্ছে ব্রিড করে। তো এদের যেন ওভার পপুলেটেড হয়ে না যায়, ডেনসিটি যেন বেশি না হয়ে যায়, এই কারণে সিঙ্গেল গ্রুপ, একটা করে সিঙ্গেল জেন্ডারের মাছগুলোকে রাখা ভালো। আর তুমি যদি অল্প পরিমাণে স্টক করো, সেক্ষেত্রে ব্রিড করে বেশি হলে তো তোমার কোনো অসুবিধা নাই, তোমার জন্য তো আরো ভালো, তাই না? লাকি দিয়ে যদি মেল ফিমেল একসাথে যদি তোমার পড়ে যায় বা একসাথে পেয়ে যাও। এটা হচ্ছে গাপ্পির বৈশিষ্ট্যগুলো। এগুলো মলিতে আলোচনা করলাম। ড্যানিওস, তোমরা জেব্রাফিশ বলতেছিলে না? জেব্রাফিশ, এই জেব্রাফিশ গ্রুপের যে মাছগুলো আছে এগুলোকে কমনলি বলা হয়, এদের কমন একটা নেম আছে, ড্যানিওস। হ্যাঁ, যেমন কই জাতীয় যে মাছগুলো আছে এগুলো সবগুলোকে বলা হয় পার্চ, তাই না? সাপের মতো দেখতে যেগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে স্নেক হেড। তারপরে ক্যাটফিশ বলা হয় স্পেসিফিক প্রজাতির কালচার স্পিসিস গুলোকে। তো এমনি এরকম জেব্রাফিশ প্রজাতির যে মাছগুলো আছে, দিস আর কল্ড ড্যানিওস। 12টা ভ্যারাইটির প্রজাতির মাছ এখন পর্যন্ত ড্যানিওস এর আছে। যেমন হচ্ছে সব থেকে পপুলার হচ্ছে তোমার জেব্রা, লিওপার্ড, পার্ল, এগুলো। জেব্রা ফিশটা হচ্ছে সব থেকে পপুলার, এই যে যে ছবিটা দেখতেছো। এছাড়াও আরো এই যে ভ্যারাইটি গুলো আছে, এবং বিভিন্ন ভ্যারাইটির মাছগুলো অ্যাভেলেবেল। জেব্রা ফিশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এরাও তোমার পিসফুল ফিশ, কমিউনিটি অ্যাকুয়ারিয়ামের জন্য সুইটেবল, বাট এদের প্রবলেম হচ্ছে কি, এরা খুব অ্যাক্টিভ সুইমার। এরা খুব ফাস্ট মুভ করে, খুবই লাফালাফি করে ট্যাঙ্কের মধ্যে। তো এটার দিকে একটু খেয়াল রাখতে হয় যে জেব্রা ফিশ দেখা যায় উপরে যদি, অ্যাকুয়ারিয়ামের উপরে যদি কাভার না থাকে, তবে রাতের বেলা হয়তো দেখছো যে তুমি ট্যাঙ্কের মধ্যে মাছ দিয়ে রাখছো, সকালবেলা উঠে দেখবে যে সবগুলো মেঝের মধ্যে ঘোরাঘুরি করতেছে, হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, এমন হওয়ার একটা চান্স আছে। অর্থাৎ এরা জাম্প করে খুব, অ্যাকুয়ারিয়াম থেকে এরা খুব বেশি পরিমাণে জাম্প করে, এদের এই বৈশিষ্ট্যটা একটু খেয়াল রাখতে হয়। তারপরে দেখো বার্বস। বার্বস কোন জাতীয় মাছগুলোকে বলছিলাম? স্যার পুঁটি পুঁটি জাতীয়। হ্যাঁ, এই জাতীয় যে মাছগুলো আছে, প্রায় 400 প্রজাতির বার্বস আছে অ্যারাউন্ড আমাদের সারা পৃথিবীতে, যার মধ্যে 150 প্রজাতির স্পিসিস এর অর্নামেন্টাল ভ্যালু আছে, বুঝছো না? তার মধ্যে এই যে এই মাছটা যেটা, এটার নাম কি বলছিলাম? টাইগার বার্ব। স্যার টাইগার বার্ব। হ্যাঁ, টাইগার বার্ব, এটা খুব কমনলি পাওয়া যায় আমাদের দেশে, বুঝছো? টাইগার বার্ব, টাইগার বার্ব এরাও খুব স্কুলিং ফিশ, অর্থাৎ এরা একা থাকতে পছন্দ করে না। এদেরকে যদি অ্যাকুয়ারিয়ামে রাখো, একসাথে কয়েকটা মাছ রাখতে হবে, 5 or more, বা আরো বেশি পরিমাণে রাখতে পারো তোমার অ্যাকুয়ারিয়ামের সাইজ অনুযায়ী। এদের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এরা খুব বদমাইশ, বুঝছো? কিরকম বদমাইশ, এরা যদি তোমার লং ফিন কোন স্পিসিস থেকে থাকে, যেমন তোমার গোল্ড ফিশের কিছু স্পিসিস বললাম না, অনেক লম্বা লম্বা ফিন হয়। তারপরে ফাইটার ফিশ নামে আমাদের আরেকটা ফিশ আছে, এটারও ফিন গুলো অনেক লম্বা লম্বা হয়। এই বার্ব করে কি, যখনই দেখে কোনো স্পিসিসের অনেক বড় বড় ফিন, এরা গিয়ে না ওই ফিনের মধ্যে চিমটি কাটে ঠোঁট দিয়ে, বুঝছো?
তো এইভাবে যেটা হয় কি, লং ফিন ব্রিড যেগুলো আছে এদের ফিন ভেঙে দেয় এরা। কত বড় বদমাইশ, চিন্তা করছো? তো এরা অন্য স্পিসিসের লম্বা ফিন দেখলেই সেগুলো গিয়ে কামড়ে কামড়ে ভেঙে দেয়। তো অনেক সময় দেখা যায় কি যে তুমি যদি বার্বের সাথে লং ফিন স্পিসিস রাখো, লং ফিন ব্রিড রাখো, তাহলে সেগুলো দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, ফিন ভেঙে যেতে পারে, এরকম নানান প্রবলেম তৈরি হতে পারে। হ্যাঁ, তো এই স্পিসিসটার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হয়। এই দেখো, এটা কমন নেম হচ্ছে বেটা, বাট এটার আরেকটা নাম আছে, দ্যাট ইজ অলসো কল্ড সায়ামিস ফাইটার ফিশ। ফাইটার ফিশ নামে সব থেকে বেশি পরিচিত, এবং ফাইটার ফিশ গ্রুপের যে মাছগুলো আছে এগুলোকে সবগুলোকে কমনলি বলা হয় বেটাস। এটার ফিন গুলো দেখো, খুবই ওয়ান্ডারফুল একটা স্পিসিস, খুবই ছোট সাইজের হয়, এরাও কিন্তু খুব বেশি বড় হয় না। তোমার গাপ্পি, মলি এদের থেকে সামান্য একটু বড় হয়, বুঝছো? কিন্তু ফিন ভ্যারাইটি দেখো, কালার ভ্যারাইটি দেখো, কত ওয়ান্ডারফুল। তোমার এইরকম একটা মাছ তোমার অ্যাকুরিয়ামে যদি থাকে, তোমার মনে হবে যে তোমার অ্যাকুরিয়ামের ভিতরে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো বিগিনার স্পিসিসদের জন্য, বিগিনার অ্যাকুয়ারিস্ট যারা, তাদের জন্য এটা খুবই সুইটেবল একটা স্পিসিস, কারণ এরা খুবই হার্ড স্পিসিস, কাইন্ড অফ আমাদের অনেকটা শিং মাগুরের মতো। তোমার ওয়াটার কোয়ালিটি যদি ডিটোরিয়েটও করে, পিএইচ, টেম্পারেচার লেভেল এগুলো যদি একটু কম বেশিও হয়, তারপরেও দেখা যায় যে এরা বেঁচে যায়, অন্যান্য সেন্সিটিভ স্পিসিসদের মতো এরা না। তবে এদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দে আর ভেরি মাচ টেরিটোরিয়াল, বুঝছো? এরা নিজেদের এরিয়া প্রোটেক্ট করে, অর্থাৎ নিজেদের এরিয়া তোমার চিহ্নিত করে এবং চিহ্নিত করে সেই এরিয়া প্রোটেক্ট করে। ওই এরিয়ার ভিতরে এরা কাউকে ঢুকতে দেবে না। এজন্যই এদেরকে বলা হয় হচ্ছে ফাইটার ফিশ, বুঝছো? এরা খুবই ঝগড়াটে স্বভাবের। কমিউনিটি অ্যাকুরিয়ামে এদেরকে রাখা যাবে, বাট সেক্ষেত্রে কিছু টেকনিক লাগবে, এদের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে। হুম, টেরিটোরিয়াল বিহেভিয়ার, এই জিনিসটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওই কিছু কিছু দেখবা যে ওই কুকুরদের মধ্যে কিন্তু এরকম দেখা যায়, বুঝছো? এক এলাকার কুকুর যদি আরেক এলাকায় ঢুকছে, তাহলে মনে করো দল বেঁধে সব কুকুর দেখবা যে ওইটার পিছনে গিয়ে লাগছে। এই যে তোমাদের করোনার সময়ে আমাদের তো এখানে খাবার কমে গেছে, বুঝছো? করোনার সময় এমনিতে নর্মালি স্টুডেন্টরা থাকলে তো তোমার হল গুলা চালু থাকে, ক্যান্টিন গুলো চালু থাকে, মুড ফুড, তারপরে টিএসসি, ক্যাফেটেরিয়া সব চালু থাকে, খাবারের অভাব হয় না ক্যাম্পাসে যে কুকুর টুকুর গুলো আছে। করোনার সময় একদিন সন্ধ্যাবেলা বের হয়েছি, হাঁটতেছি, দেখি তোমার টিএসসির সামনে একদল কুকুর। হ্যাঁ, মনে করো এরা বাহিনী রেডি হয়ে আছে। আরেক দল কুকুর দেখি আমাদের ওই যে তোমার লেক ভিউ স্টাডি পার্কের সামনে, জয় বাংলার এই সামনে, মানে পুরো মুখোমুখি অবস্থান, বুঝছো? কখন যেন ফাইট লেগে যায়, দুই দল দুই সাইড থেকে চিৎকার চেঁচামেচি করতেছে। তো এদের এরকম নির্দিষ্ট এরিয়া থাকে, এরা এরিয়া প্রোটেক্ট করে। হ্যাঁ, তো এরকম আরো অনেকের মধ্যে এমন দেখা যায়। সিংহ, সিংহ কিন্তু দেখা যায় নিজের এরিয়া প্রোটেক্ট করে, ওদের এরিয়ার ভিতরে অন্য আর কোনো হান্টার বা অন্য আর কোনো সিংহ গ্রুপকে এরা ঢুকতে দেয় না। তো বেটাস হচ্ছে এইরকম। তো এদের জন্য যেটা করতে হবে, প্রথমত হয় তোমাকে অনেক পরিমাণ জায়গা দিতে হবে, যেন ওর যতটুকু জায়গা ততটুকু নিয়ে থাকতে পারে। আরেকটা প্রবলেম হয়, তুমি যদি দুইটা মেল বেটাস রাখো একসাথে, দুইটা মেল ফাইটার ফিশ রাখো, মারামারি নির্ঘাত করবেই দুইটা মেল যদি একসাথে রাখো। আবার একটা মেল একটা ফিমেল যদি রাখো, তখন মারামারি করবে না, বুঝছো? এটার দিকে আবার খেয়াল রাখতে হবে যে এদের জেন্ডারটা। হ্যাঁ, তুমি আহ মানে মেল একসাথে করে রাখতে পারবা না, তাহলে ফাইট হবে। অন্যান্য কমিউনিটি অ্যাকুয়ারিয়ামে স্যার রাখতে পারবে। জেন্ডারটা বুঝবো কিভাবে? জেন্ডারটা আসলে তুমি তোমার জন্য হঠাৎ করে বুঝতে পারা মুশকিল, বুঝছো? স্পিসিস গুলোর হয় কি, এক একটার জেন্ডার ইন্ডিকেশন গুলো এক এক রকম। খুব এক্সপার্টরা ছাড়া না এগুলো বুঝতে পারে না, যারা সবসময় দেখা যায় এগুলো নিয়ে কাজ করে, ব্রিড করে। তবে তুমি যে পারবা না তা না, তুমি নিজেও এগুলো নিয়ে কিছুদিন কাজ করো, তখন বুঝতে পারবা। এক একটা স্পিসিস এর ক্ষেত্রে এক এক রকম। তবে কমন বিষয়গুলো তো একই, মেল ফিমেল ডিফারেন্সিয়েশনের যে কমন গুলো আছে। তোমরা একটু হোল্ড করো তো, আমার একটা ফোন আসছে।
হ্যাঁ, আছো তোমরা? জি স্যার। জি স্যার। এরাও এগ লেয়ার ফিশ। তাহলে এই যে সলিউশন গুলো বললাম এগুলো মনে থাকবে তো? এমন অনেক কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলতেছি যে জিনিসগুলো আবার একটু বলে, এটা আমি শুনতে পারি নাই। হ্যালো, হ্যাঁ মুহিত বলো। আচ্ছা ঠিক আছে বলো। হুম, প্র্যাকটিক্যাল গুলো কি তোমাদের করতে বলা হয়েছে? প্র্যাকটিক্যাল খাতাগুলো? আচ্ছা, মানে বিগত টার্মে যেগুলো করছো সেগুলোর ক্ষেত্রেও? আচ্ছা মোহিত শোনো, আমি একটা ক্লাসে আছি তো, আমি তাহলে তুমি আমাকে পরে ফোন করো বা আমি তোমাকে সুবিধাজনক সময়ে ফোন করবো, কেমন? ওকে ঠিক আছে। এই তোমাদের কি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আগের যেগুলো করছো সেগুলোরও খাতা করতে হচ্ছে? না স্যার, স্যার এবার আগের এগুলা তো কিছু বলেনি এখনো। জি স্যার। শুধু রানিং যেগুলো আছে সেগুলা না? জি স্যার। জি জি স্যার, স্যার। রানিং গুলো করতে অনেক স্যার। আহ, আচ্ছা ঠিক আছে, তোমাদের কিন্তু এটারও প্র্যাকটিক্যালটাও করতে হবে। ম্যাডাম আজকে আসছেন অফিসে, ম্যাডামের সাথে কথা বলবো দেখি। তো আচ্ছা বেটা, তারপরে হচ্ছে গৌরামিস। গৌরামি এটা তো আমাদের কলিশা টাইপের যে মাছগুলো আছে এগুলো কমন নেম হচ্ছে গৌরামি, বিভিন্ন নামের আছে। যেমন দেখো পার্ল গৌরামি, ডোয়ার্ফ গৌরামি, তারপরে কিসিং গৌরামি, ব্লু গৌরামি। এই গৌরামি স্পিসিস গুলোর ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখা যায় কি যে এরা কিছু স্পিসিস আছে যেগুলো তোমার ফ্রেন্ডলি অ্যাকুয়ারিয়ামের জন্য সুবল, আবার কিছু স্পিসিস আছে যেগুলো অ্যাগ্রেসিভ এবং টেরিটোরিয়াল, অর্থাৎ এরা অন্য মাছে আসলেই অন্য মাছের সাথে ফাইট করবে। যেমন তোমার হচ্ছে তোমার এই যে পিঙ্ক গৌরামি, ব্লু গৌরামি, এগুলো তোমার হচ্ছে বেশ টেরিটোরিয়াল। পার্ল গৌরামি, ডোয়ার্ফ গৌরামি এগুলো আবার হচ্ছে তোমার টেরিটোরিয়াল না। এটার ক্ষেত্রেও কিন্তু সলিউশন সেম। তোমাকে পর্যাপ্ত পরিমাণ জায়গা, এদের পর্যাপ্ত পরিমাণ প্লেস দিতে হবে, এদের বেশি পরিমাণে জায়গা দিতে হবে। মেল ফিমেল একসাথে রাখা যাবে, বাট দুইটা মেল একসাথে রাখা যাবে না। হ্যাঁ, এটার ক্ষেত্রেও একই রকম বিহেভিয়ার শো করে এরা। অ্যাঞ্জেল ফিশ, অ্যাঞ্জেল ফিশটা কিন্তু তোমার অনেকটা লম্বাটে মাছ, তাই না? বডিটা অনেক টল সাইজের। তো এই শেপের কারণেই আসলে এই অ্যাকুরিয়াম গুলোকে না, এই মাছগুলোকে একটু লম্বা অ্যাকুরিয়ামে রাখতে হয়। যে অ্যাকুরিয়াম গুলো লম্বা অ্যাকুরিয়াম বলতে আই এম টকিং অ্যাবাউট ডেপথ, অর্থাৎ যে অ্যাকুরিয়াম গুলোর ডেপথ বেশি এই ধরনের অ্যাকুরিয়াম গুলোতে এদেরকে রাখতে হয়। আর এই ফিশ গুলো এমনিতে তোমার বেশ ফ্রেন্ডলি, হ্যাঁ, কিন্তু যদি ওভার ক্রাউডেড হয়ে যায়, খুব বেশি পরিমাণে স্টকিং ডেন্সিটি হয়ে যায়, সেক্ষেত্রে তখন এরা হচ্ছে কিছুটা তোমার ফাইটিং বিহেভিয়ার শো করে, কিছুটা টেরিটোরিয়াল বিহেভিয়ার শো করে। অর্থাৎ এমনিতে এদের কোনো সমস্যা নাই, কিন্তু ওভার ক্রাউডেড সিচুয়েশন হয়ে গেলে এরা এটা টলারেট করে না এবং তখন এরা অন্য স্পিসিস গুলোকে অ্যাটাক করে। এরাও এগ লেয়ার স্পিসিস, ফিডিং এবং অন্যান্য বিহেভিয়ার গুলো আগের মতোই। সোর টেইল, এটাও জেব্রা ফিশের মতোই, বুঝছো? নর্মালি তোমার স্কুলিং বিহেভিয়ার এদের দেখা যায়। স্কুলিং একসাথে অনেকগুলো মাছ একসাথে থাকতে পছন্দ করে। তারপরে সুইম করে প্রচুর পরিমাণে। এদের মানে খুব ছোটাছুটি করে অ্যাকুরিয়ামের ভিতরে। হ্যাঁ, কিছু স্পিসিস আছে যেগুলো সুইমিং কম করে, কিন্তু এরা অনেক বেশি সুইমিং করে। তো এদের জন্য অনেক বেশি পরিমাণে স্পেস দরকার যেন সুইমিং করতে পারে। এ ধরনের স্পেস এদের জন্য অনেক বেশি দরকার। কমিউনিটি অ্যাকুরিয়ামের জন্য সুইটেবল স্পিসিস গ্রুপ করে থাকবে, এবং একসাথে অনেকগুলো স্পিসিসকে রাখতে হবে। বাট সুইমিং এর জন্য অনেক সময় হয় কি, আমরা অ্যাকুরিয়াম যখন সেট করি তখন অ্যাকুরিয়ামের বিউটি বাড়ানোর জন্য অ্যাকুরিয়ামের ভিতরে দেখা যায় যে বিভিন্ন রকমের পুতুল, বিভিন্ন রকমের গাছপালা, তারপরে স্টোন, পাথরও অনেক সময় দেয়া হয়ে থাকে, দিয়ে অ্যাকুরিয়ামের ভিতরে সুইমিং স্পেস আমরা কমায় ফেলি। তো সোর টেইলের ক্ষেত্রে সেটা হবে না। সোর টেইলের ক্ষেত্রে তোমাকে পর্যাপ্ত জায়গা প্রোভাইড করতে হবে যেন ও সুন্দর করে সাঁতার কাটতে পারে। সাকার মাউথ ক্যাটফিশ, কালকেও ফেসবুকে দেখলাম, বুঝছো, একজন
লিখছেন যে ছবি দিয়ে যে এটা কি মাছ। সাকার মাউথ ক্যাটফিশ এটা তোমরা আগে দেখছো কখনো? দেখা যায় না। এটা অ্যাকচুয়ালি এটা নাম সাকাতোকে। জি স্যার হ্যাঁ, তোমার স্যার স্ক্যাভেঞ্জার, তোমাদের স্ক্যাভেঞ্জার স্যার এটা তোমাদের বলছিলাম না যে, আচ্ছা আমার একটু কথা শোনো আগে, তোমাদের স্ক্যাভেঞ্জার বলছিলাম না যে অ্যাকুরিয়ামে তোমার ফিশের পাশাপাশি কিছু স্ক্যাভেঞ্জার ফিশ অথবা কিছু স্নেইল অ্যাকুরিয়ামে আমরা দিয়ে দিতে পারি। জি স্যার জি হ্যাঁ, স্যার এরা হচ্ছে স্ক্যাভেঞ্জার টাইপের। তারপর এরা হচ্ছে এদের বিহেভিয়ার, এরা হচ্ছে নকটার্নাল, বুঝছো? এরা রাতের বেলা অ্যাক্টিভ হয়। সাধারণত অ্যাকুরিয়ামে নিচের দিকে দেখা যায় যে আনইটেন ফুড পার্টিকেলস গুলো থেকে থাকে, এরা এগুলো খায়। দিনের বেশিরভাগ সময় দেখবা যে এরা কোনো একটা কর্নারে গ্লাসের সাথে লেগে ধরে শুয়ে আছে, বসে আছে, কোনো একটা কর্নারে চুপচাপ করে আছে, বুঝছো? তোমাদের এটাও বলছিলাম যে কিছু স্পিসিস আছে যেগুলোর ন্যাচারাল বিহেভিয়ারই হচ্ছে যে এরা তোমার দিনের বেলা অ্যাক্টিভ থাকে না, কিন্তু তাই বলে এই মাছটা যে সিক বা ডিজিজ স্ট্রেসড এমন না। ও রাতের বেলা অ্যাক্টিভ হয়, দিনের বেলা যখনই দেখবা যে ও কোনো একটা কর্নারে পড়ে আছে। হ্যাঁ, এবং এইটাও কিন্তু অ্যালজি ইটার হিসেবে কাজ করে। তোমার অ্যাকুরিয়ামের গ্লাসে যদি অ্যালজি থেকে থাকে সেগুলো খেয়ে ফেলবে। এটা আমাদের দেশি মাছ না, এটা বিদেশি একটা মাছ। অ্যাকচুয়ালি আমাদের দেশে নিয়ে আসা হয়েছে এটা অর্নামেন্টাল ফিশ হিসেবে, কিন্তু এখন দেখা যায় কি যে এই ফিশটা পুকুরে চাষ করা শুরু হয়েছে। আমি অনেক জায়গায় শুনছি এমন যে এই মাছটাকে পুকুরে চাষ করে। পুকুরে চাষ করতে গিয়ে যেটা হয়েছে যে, এবং খাইতেও শুরু করছে, এখন অনেক মানুষ কিন্তু এটাকে খাওয়াও শুরু করছে পুকুরে চাষ করে। দুই একজন আমি শুনছি যে তারা খাইছে, এবং আমার খাওয়ার অভিজ্ঞতা নাই, তবে তারা বলছে যে বেশ ভালো টেস্ট মাছটা। তো নিয়ে আসা হয়েছে অর্নামেন্টাল ফিশ হিসেবে, এখন এটারে মনে করো আমরা খাওয়া শুরু করে দিছি। আর সব থেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে এই মাছটার আসলে এনভায়রনমেন্টে এই মাছটার কি ধরনের ইম্প্যাক্ট আছে সেটা আমরা না জেনেই মাছটাকে কিন্তু আমরা এনভায়রনমেন্টে রিলিজ করে দিছি, এনভায়রনমেন্টে ওপেন করে দিছি। এই যে বিভিন্ন পুকুরে এটাকে চাষ করতে শুরু করছে, পুকুরে চাষ করতে গিয়ে হয়েছে কি পুকুর থেকে এখন এটাকে তোমার নদী নালাতেও এটা পাওয়া যায়, জানো? সাকার মাউথ ক্যাটফিশ এমন অনেক নদী আছে যেটা কাপ্তাই, এই যে তুমি নিচে যে ছবিটা দেখতেছো না, এই ছবিটা হচ্ছে কাপ্তাই লেক থেকে এই মাছটাকে পাওয়া গেছে, বুঝছো? তাহলে কাপ্তাই লেক এই মাছটা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে নেচারে গিয়ে তোমার রিলিজ হয়েছে, জন্যই তো কাপ্তাই লেক থেকে এই মাছটা পাওয়া গেছে। দেখো কত বড় সাইজের একটা মাছ এটাকে। তাহলে এটা তো কাইন্ড অফ ক্যাটফিশ টাইপের। এটার এটার ফিডিং বিহেভিয়ার নিয়ে, এটার বায়োলজি নিয়ে অনেক বেশি পরিমাণে স্টাডি করার দরকার আছে। এখন যে পরিমাণে এই মাছটা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তো যারা নিশ্চয়ই হঠাৎ করে এই মাছটা পাচ্ছে তারা নিশ্চয়ই পুকুরে এই মাছটা ছাড়েনি। স্যার আমি পাইছিলাম আমাদের পুকুরে। তোমাদের পুকুরে নিশ্চয়ই এই মাছটা ছাড়া হয়নি, ছাড়া হয়েছিল? না স্যার। তাহলে কোনো না কোনো ভাবে তোমাদের পুকুরে এই মাছটা আসছে, তাই না? তাহলে জি দেখো স্যার। নেচারে কিন্তু এই মাছটা কিন্তু তোমার ছড়ায় পড়তেছে এখন। এখন এমনও তো হইতে পারে যে আমাদের নেটিভ যে স্পিসিস গুলো আছে সেগুলোর জন্য এটা অনেক ডেঞ্জারাস, তাই না? তো আমরা আসলে আমরা রুলস রেগুলেশন জানি না, যে যার মতো ইচ্ছা হয় যেখান থেকে একটা মাছ নিয়ে এসে চাষ করা শুরু করি। হোটেলে গেলে দেখবা যে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ খান, রূপচাঁদা মাছ খান, 70 টাকা 80 টাকা 100 টাকা পিস রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছের পিস কোনোদিন 70-80 টাকা হয়? বড় একটা রূপচাঁদা মাছ তোমাদের দিবে 70-80 টাকা। আসলে ওটা রূপচাঁদা নয়, এটা হলো পিরানহা, বুঝছো? প্রচুর পরিমাণে বাংলাদেশে এখন কালচার হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখি তোমার অভিযান করে পিরানহা মাছ এগুলো মাছ ধরতেছে। আফ্রিকান মাগুর, আমাদের বাড়িতে এবার গেছি, বাড়িতে গিয়ে দেখি কি আমাদের পাশে একটা পুকুর, পুকুর বলতে ওটা অ্যাকচুয়ালি ডোবাই, ওখানে নর্মালি মাছ চাষ করার মতো পরিস্থিতি নাই। তো ওই মালিক করছে কি তোমার আফ্রিকান মাগুর ছেড়ে দিছে ওইখানে। তো এবার বর্ষার সময়, বর্ষার পরে বাড়িতে গেছি, তো বর্ষার পরে বাড়িতে গিয়ে দেখি যে আমাদের ওই সামহাও কানেক্টেড হয়ে গেছে দুইটা পুকুর একসাথে বর্ষার পানিতে। আর আমাদের পুকুরে তোমার ছোট মাছ ছেড়ে দেয়া ছিল। তো ওরা তো আফ্রিকান মাগুর, ছোট মাছ, মানে ম্যাক্সিমাম আফ্রিকান মাগুর গুলো তোমার আমাদের পুকুরে এসে ঢুকে পড়ছে। এখন পুকুরে আফ্রিকান মাগুর ঢুকে পড়া মানে বুঝতেছো যে যে মাছ তুমি ছেড়ে দিছো এগুলো 3 দিনে সাবার করে ফেলবে। আর এরা এত কার্নিভোরাস, মানে আমি করছি কি তোমার ছোট ছোট টোপ তৈরি করছি এই ইয়ে দিয়ে, শুটকি মাছ আছে না, শুটকি মাছ ভালো করে ভেজে গুঁড়ো করে
আটার সাথে মিশিয়ে টোপ তৈরি করছি। দেখি অপেক্ষা করতে হয় না, ফালানোর সাথে সাথে এরা তো, এদের সেন্সরি অর্গান গুলো তো অনেক অ্যাক্টিভ, খালি শুটকি মাছের গন্ধে খালি ছুটে ছুটে আসতেছে এবং একটার পর একটা ধরতেছে। হ্যাঁ, মানে তাহলে এই যে যেটা মনে করো আমাদের পুকুরে পর্যন্ত চলে আসছে, সামহাউ এটা তো কোনোভাবে কানেক্টেড হয়ে বাইরে নদী নালা অন্যান্য খাল বিলে চলে যেতে পারে। আর আফ্রিকান মাগুর যদি ন্যাচারাল ওয়াটার বডিতে তোমার উন্মুক্ত হয়, তাহলে আমাদের দেশি প্রজাতির মাছের কোনো খোঁজ খবর থাকবে বলো তো? তারপরে এই যে পিরানহা গুলো, নর্থ আমেরিকার এমন কিছু রিভার আছে যেগুলোতে মানুষ নামতে পারে না, তুমি নামবা তোমার কোমর পর্যন্ত নামবা, কোমর পর্যন্ত তোমার কঙ্কাল হয়ে বের হবে, বুঝছো? মানে পিরানা ইনফেস্টেড ওয়াটার, যেগুলো পিরানা নিয়ে মুভি আছে দেখছো? জি স্যার। এটা অতিরঞ্জিত, এটা বেশি বাড়াবাড়ি করছে, বুঝছো? তো এমন না হইলেও কিন্তু পিরানা কিন্তু আসলে ডেঞ্জারাস। পিরানা অ্যাটাক অন হিউম্যান দিয়ে তোমরা সার্চ দিবা, পিরানা অ্যাটাকিং হিউম্যান, তোমরা তারপর দেখবা যে পিরানার ভিডিও গুলো দেখবা যে কত কি পরিমাণ কার্নিভোরাস হইতে পারে এরা। তো এই জিনিসগুলোর দিকে আমাদের আসলে খেয়াল রাখা উচিত, যে যে স্পিসিস গুলো আমরা নিয়ে আসতেছি সেই স্পিসিস গুলোর, এই যে আমরা যে অর্নামেন্টাল ফিশ গুলো নিয়ে আসি, এগুলোরও আসলে বায়োলজি, বিহেভিয়ার, এগুলোর উপরে প্রচুর পরিমাণে গবেষণা হওয়া দরকার। অর্নামেন্টাল ফিশ নিয়ে আমাদের দেশে আসলে তেমন কোনো কাজ হয় না, যদি আসলে কাজ শুরু করা উচিত। তো এই ছিল আমাদের 10টা মাছ। এই মাছটা কে কে দেখছো বলো তো, কোথায় কোথায় পাওয়া যায়? স্যার এটা ন্যাচারাল বডিতে এখন পাওয়া যায় এখন, আমি দেখছি আমি স্যার। আমিও জানি এটা ন্যাচারাল ওয়াটার বডিতে খুব পাওয়া যায়, কিন্তু এটার আসলে যে ফিউচার কি সেটা আসলে আমরা জানি না। স্যার আমরা যে বাজারে স্যার রূপচাঁদা মনে করে পিরানহা খাই, এটা স্যার কি ক্ষতিকর? না, এমনি ক্ষতিকর না, কিন্তু তোমার আমাদের বায়োডাইভার্সিটির জন্য তো এটা ক্ষতিকর, তাই না? আরো নতুন নতুন কিছু মাছ দেখে আসছে এখন। কিছুদিন আগে দেখলাম ইলিশের কি জানি একটা প্রজাতি, ইলিশ জি না স্যার, মনে হয়, এটা বিলসা পুকুরে বলে চাষ স্যার, করা যায়। হ্যাঁ, বিলসা বলে। এটা দেখলাম এখন আমাদের কালচার হচ্ছে। স্যার এটা অনেকে ইলিশ মনে করে বিক্রি করে। তো এই হলো অবস্থা। চট্টগ্রামে গিয়ে আমি ইলিশের মতো একটা মাছের খবর পেলাম, কি যেন নাম, তেল্লা চাপিলা? না এরকম কিছু একটা, তেল্লা তাহলে না তুমি কি ওটা যেন। চাপিলা দেখে আসছো, বুঝতে পারছি, ওটা ইলিশের না, মতো না, ওটা আমাদেরকে বলা চাপিলাই। হলো যে কি তেল্লা না কি যেন একটা নাম বললো, ইলিশের মতো অনেকটা। চাপিলা ইভেন মাছ স্যার অনেক বড় বড় বাসায় হয়। ইভেন স্যার বাসায় একটা শুটকি মাছ গিফট মতো আসছে, পরে জানলাম যে সেটা পিরানহার শুটকি। তো যাই হোক, এই অবস্থার মধ্যে তো ঠিক আছে, এই ছিল আমাদের 10টা মাছ আজকের আলোচনা। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে? দুইজন এসএমএস চ্যাট বক্সে কোনো মেসেজ দিছে, আমি তো খেয়ালই করিনি, দেখি মেসেজ কি লেখা। এটা তোমাদের নিজেদের মনে হয় মেসেজ। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।